ট্যাক্সোনমি এটা একটু খেয়াল করো তোমরা। হ্যাঁ, তোমার প্যারালাল কম্পিউটিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে এই কম্পিউটার আর্কিটেকচারটাকে ক্লাসিফাই করা হয় হ্যাঁ এই ফ্রিন্স ট্যাক্সোনমির মাধ্যমে। হ্যাঁ, যেটা হলো দেখো খেয়াল করো এখানে SISD একটা, যেটা হলো সিঙ্গেল ইনস্ট্রাকশন স্ট্রিম, সিঙ্গেল ডাটা স্ট্রিম। তারপরে হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন স্ট্রিম, মাল্টিপল ডাটা স্ট্রিম। তারপরে হচ্ছে মাল্টিপল ইনস্ট্রাকশন স্ট্রিম, সিঙ্গেল ডাটা স্ট্রিম, আর সবশেষে মাল্টিপল ইনস্ট্রাকশন স্ট্রিম, মাল্টিপল ডাটা স্ট্রিম। এইটা তো এখানে তোমার যেটা ভন নিউম্যান আর্কিটেকচার, হ্যাঁ ভন নিউম্যান আর্কিটেকচার এটা হলো কোনটা ফলো করে? সিঙ্গেল ইনস্ট্রাকশন, সিঙ্গেল ডাটা, মানে একটা ইনস্ট্রাকশন এট এ টাইম এক্সিকিউট হবে একটা ইনস্ট্রাকশন, তাই না? আর হচ্ছে ডাটা হচ্ছে ফেচ অথবা স্টোর, এটা হবে এট এ টাইম একটা ডাটা স্টোর অথবা ফেচ হবে। এটা হলো সিঙ্গেল ইনস্ট্রাকশন, সিঙ্গেল ডাটা স্ট্রিম, যেটা হলো আমাদের ভন নিউম্যান আর্কিটেকচার এটাকে ফলো করে। আচ্ছা, আর সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল যেটা, সেটা কিরকম? যে ইনস্ট্রাকশন হচ্ছে একটাই, ইনস্ট্রাকশন একটা, কিন্তু একই ইনস্ট্রাকশনটা অ্যাপ্লাই করা হবে মাল্টিপল ডাটার উপরে। এটা হলো সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা। ঠিক আছে, তাহলে একটা ইনস্ট্রাকশন তোমার হচ্ছে মাল্টিপল ডাটার উপরে যখন অ্যাপ্লাই হবে, তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে? যে এই সিস্টেমে এমন হতে পারে যে একটা তোমার হচ্ছে কন্ট্রোল ইউনিট একটা, কিন্তু তোমার এলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট হলো মাল্টিপল। ঠিক আছে, তার মানে এই কন্ট্রোল ইউনিট থেকে তোমার একটা ইনস্ট্রাকশন ব্রডকাস্ট হবে। কোথায় ব্রডকাস্ট হবে? এলইউ তে ব্রডকাস্ট হবে। আর এলইউ করবেটা কি? এলইউটা হচ্ছে তোমার ডাটার উপরে ওই ইনস্ট্রাকশনটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তার মানে একই ইনস্ট্রাকশন এলইউ এর উপরে অ্যাপ্লাই হবে, এলইউ তে চলে যাবে একই ইনস্ট্রাকশন। তাহলে একই সময়ে অনেকগুলি ডাটা নিয়ে কাজ হবে। হ্যাঁ, তো অ্যারিথমেটিক লজিক ইউনিট যদি অনেকগুলি থাকে, তাহলে সেই ইউনিটগুলি একই সময়ে কাজ করবে। মানে স্যার একসাথে অনেকগুলা গুণ হবে বা অনেকগুলা যোগ হবে প্যারালালি? হ্যাঁ হ্যাঁ, যোগ হতে পারে, বিয়োগ হতে পারে। ঠিক আছে, কাজগুলো আলাদা আলাদা কিন্তু একই ধরনের অপারেশন। একই অপারেশন, রাইট। ডাটা আলাদা, ডাটাও আলাদা। জি স্যার। ঠিক আছে, কিন্তু একই ধরনের, তাই না? জি স্যার। বোঝা গেছে এটা? এটা বলতে পারো অনেকটা যে এটা হচ্ছে ওই ডাটা প্যারালেলিজম। এটা টাস্ক প্যারালেলিজম, এটা টাস্ক প্যারালেলিজম না কিন্তু। ঠিক আছে, এটা হলো ডাটা প্যারালেলিজম। আচ্ছা, বোঝা গেছে এটা? আচ্ছা, আমরা এটা একটু দেখি, দেখো। এটা হলো, আচ্ছা এইখানে একটা এক্সাম্পল আছে, দেখো এখানে একটা এক্সাম্পল আমরা খেয়াল করি। একটা ফর লুপ আছে, সেখানে n সংখ্যক এলিমেন্ট আছে। হ্যাঁ, অ্যারে হচ্ছে দুইটা, একটা x একটা y, দুইটা অ্যারে। x এর হচ্ছে সাথে y এর যে ডাটা, x এর সাথে যে y এর ডাটা সেটা যোগ করে x এ রেখে দিচ্ছি। এখন তোমার এখানে কন্ট্রোল ইউনিট কয়টা? একটা কন্ট্রোল ইউনিট আছে। আচ্ছা, যদি তোমার n সংখ্যক ALU থাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে n সংখ্যক, হ্যাঁ n সংখ্যক অ্যারিথমেটিক লজিক ইউনিট হলে, তাহলে দেখো একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে তোমার একটা ইনস্ট্রাকশন আসলো, হ্যাঁ ALU 1 সে xi বা x0 y0 যোগ করে ফেললো। তারপর হচ্ছে ALU 2 যেটা
সে হচ্ছে x1 y1 যোগ করে ফেললো, তাহলে একই সাথে যোগের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, একই সাথে যোগের কাজটা হয়ে যাবে না এটা বাবা? হবে হবে কি? জি স্যার। হবে। আচ্ছা, তাহলে এটাকে তো এটা তো ক্লিয়ার হলো এইটা, যে এটা সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা। সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা এইটা হচ্ছে কি রকম এক্সাম্পলের মাধ্যমে সেটা আমরা দেখতে পেলাম। এটা কি পেলাম, বুঝলাম আমরা? বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা তোমার হচ্ছে এই যে সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা, সেটার সাথে এটার কতটুকু পার্থক্য এবং কিভাবে কাজ করবে সেটা কারো কনফিউশন আছে সেই জায়গায়? কারো কনফিউশন কি আছে সেই জায়গায়? না স্যার। আচ্ছা, কনফিউশন বোধহয় নেই। আচ্ছা, এখন খেয়াল করো, যদি n সংখ্যক অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে তাহলে তো তোমার ডাটার সমান অ্যারিথমেটিক লজিক ইউনিট ডাটার সমান হয়ে গেল এবং ওই একই সাথে যোগের কাজটা হয়ে গেল। এখন যদি অ্যারিথমেটিক লজিক ইউনিট যদি কম হয়, হ্যাঁ এটা তো হতেই পারে, স্বাভাবিক, এটা তো হবেই। অ্যারিথমেটিক লজিক ইউনিট যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দেখো, হ্যাঁ যেমন আমরা এখানটায় ধরে নিচ্ছি অ্যারিথমেটিক লজিক ইউনিট হলো 4টা আর হচ্ছে ডাটা আছে 15টা। হ্যাঁ, তাহলে এইখানটায় অ্যারিথমেটিক লজিক ইউনিট প্রথমে 4টা ডাটা নিয়ে কাজ করবে, তারপরে 4টা, তারপরে 4টা, তারপরে 3টা, এভাবে কাজ করবে। ঠিক আছে, হ্যাঁ মানে এক্স এবং ওয়াই 4টা 4টা করে নিয়ে কাজ করে সে হলে এক্স এ রেখে দেবে। আচ্ছা, তাহলে সব শেষে দেখো, সব শেষে যেটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট 4 যেটা, হ্যাঁ 4 যেটা, সেটা হলো তোমার আইডল থাকছে যখন সব শেষে রাউন্ড 3 তে গিয়ে। বোঝা গেছে এটা? এই যে 1 2 3 4 ফেজ 4 এ গিয়ে অ্যারিথমেটিক লজিক ইউনিট 4 এর কোনো কাজ আছে? কোনো কাজ নেই। না স্যার। কোনো কাজ নেই। না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটা একটা রিকোয়ারমেন্ট কি যেটা, সেটা হলো তোমার যে সেম ইনস্ট্রাকশন, তারা সেম ইনস্ট্রাকশন এক্সিকিউশন হবে, হ্যাঁ একই সাথে এক্সিকিউশন হবে অথবা আইডল থাকবে। হ্যাঁ, ওই অ্যারিথমেটিক লজিক ইউনিট ওই সময়টাতেই অন্য কোনো তোমার কাজ করতে পারবে কি? পারবে না। এটা হলো একটা রিকোয়ারমেন্ট, যেটা হলো তোমার এই সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা সিস্টেমের। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? জি স্যার। বোঝা গেছে? আচ্ছা জি স্যার। আচ্ছা, এখন দেখো এখানে আমি একটা বিষয় বলি, এই যে এখানে তোমার হচ্ছে এখানে যে স্কোর সেগমেন্ট আমরা দেখছি i is equal to 0, i less than n, i plus plus, এখানে তারপরে যদি আমি একটা শর্ত দিয়ে দিতাম, হ্যাঁ যে if yi greater than 0, হ্যাঁ এখানে যদি একটা শর্ত দিতাম যে yi greater than 0 হলে তোমার হচ্ছে xi, হ্যাঁ প্লাস ইকুয়াল টু yi, মানে yi টা যদি 0-র চাইতে বড় হয় তাহলে যোগ হবে, আর যদি 0-র চাইতে বড় না হয় তাহলে এটা যোগ হবে না। ঠিক আছে, এই শর্ত যদি দিয়ে দিতাম তাহলে দেখো তাহলে কি হতো, তাহলে এইরকম একটা সম্ভাবনা ছিল যে আমাদের yi যদি অনেকগুলি yi যদি তোমার নেগেটিভ নাম্বার হয় অনেকগুলি, তাহলে সেই ক্ষেত্রে অনেকগুলি ALU হচ্ছে আইডল থাকার সম্ভাবনা বেড়ে যাবে, তাই না? বুঝতে পেরেছো আমার কথা? বোঝা গেছে আমার কথা? আচ্ছা, আমি বলতেছি, খেয়াল করো, এখানে আমি শর্ত বললাম ইফ yi গ্রেটার দেন 0, যদি yi গ্রেটার দেন 0 হয় তার মানে কি পজিটিভ যদি হয় তাহলে xi আর yi টা যোগ করে xi এ থাকবে।
আমি যদি একটা শর্ত এখানে দিয়ে দিই, আচ্ছা এবারে দেখো, এবারে যদি আসলে স্যার একটু ইন্টারাপ্ট করি, স্ক্রিনটা রোটেট করলে আর কি ভালো হয় বোধহয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু তোমরা একটু মনে মাঠে করাই যাবো দিলে আমি। আমি হ্যাঁ ভুলে যাই আসলে। জি আচ্ছা এখন হয়েছে? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমি যদি এই শর্তটা এরকম দেই, হ্যাঁ, যে ইফ yi greater than 0 then xi plus equal to yi, তাহলে এই শর্তটা যদি দিয়ে দিই তাহলে আসলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হলো যে yi যদি পজিটিভ হয় তাহলে যোগের কাজটা হবে, আর yi যদি পজিটিভ না হয় তাহলে যোগের কাজটা হবে না, তাই না? এখন যদি এরকম হয় যে yi, হ্যাঁ, অনেকগুলি yi আছে, yi আছে নেগেটিভ অনেকগুলি, তাহলে তোমার দেখো সেক্ষেত্রে যতগুলি ALU ওই yi গুলি লোড করবে ততগুলি ALU আসলে কি হবে? আইডল থাকবে, কিন্তু যোগের কাজ কিন্তু করবে না। করবে কি? না স্যার। করবে কি? না স্যার। এবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটা, হ্যাঁ এটা একটা সমস্যা, এই তোমার সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা সিস্টেমের এটা একটা সমস্যা। কারণ হলো যে রিকোয়ারমেন্ট আছে যে সেম ইনস্ট্রাকশন এক্সিকিউশন হবে, হ্যাঁ, সবগুলি তোমার ইয়েতে এই অ্যারিথমেটিক লজিক ইউনিটে, এবং কোন ইউনিটে অ্যারিথমেটিক লজিক ইউনিট যদি ডাটা না থাকে সেই সময়টা সে আইডল থাকবে। হ্যাঁ আচ্ছা, বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা আরেকটা বিষয় আছে আমি তোমাদের এখানে বলি, যেটা হলো in classic design they must also operate synchronously, they must মানে এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, হ্যাঁ সেটা হচ্ছে মানে অপারেট করবে সিনক্রোনাসলি, মানে কি, সে হলো একটা ইনস্ট্রাকশনের এক্সিকিউশন শেষ হওয়ার পরে আরেকটা ইনস্ট্রাকশনের, হ্যাঁ মানে ইনস্ট্রাকশনটার জন্য ওয়েট করবে। হ্যাঁ, সে একটা ইনস্ট্রাকশন শেষ হওয়ার পরে পরই যে আরেকটা শুরু করতে পারবে, আরেকটা কাজ করতে পারবে তা কিন্তু নয়। হ্যাঁ, আরেকটা ইনস্ট্রাকশনের জন্য তাকে অবশ্যই ওয়েট করতে হবে। আচ্ছা, কখন ব্রডকাস্ট হবে, মানে কন্ট্রোল ইউনিট থেকে কখন সেটা ব্রডকাস্ট হবে সেটার জন্য। আচ্ছা আরেকটা বিষয় হলো কি, ALU হ্যাভ নো ইনস্ট্রাকশন স্টোরেজ। ALU কি কোনো ইনস্ট্রাকশন স্টোরেজ আছে? কোনো ইনস্ট্রাকশন স্টোরেজ নাই, যে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন করে একটু সময় লাগছে, একটু এক্সিকিউশন শেষ করে তারপরে স্টোরেজ থেকে আরেকটা ইনস্ট্রাকশন নিয়ে সেটার এক্সিকিউশন করব, সেটা কিন্তু সুযোগ নেই। আচ্ছা এইটা হচ্ছে একটা প্রবলেম। আচ্ছা আর আরেকটা হলো যে এইটা সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা, এটা হচ্ছে অবশ্যই, হ্যাঁ এই যে এফিসিয়েন্ট ফর লার্জ ডাটা প্যারালাল প্রবলেমস, লার্জ ডাটা প্যারালাল প্রবলেমস এর জন্য। আদার টাইপ অফ যে প্যারালাল প্রবলেমস আছে সেটার জন্য নয়। হ্যাঁ, অর্থাৎ আমরা যেটা ডাটা প্যারালেলিজম পড়েছি, ডাটা প্যারালেলিজমের জন্য এটা খুবই ভালো। হ্যাঁ, অন্য ধরনের প্যারালেলিজমের জন্য এটা ভালো নয়। যেমন অন্য ধরনের প্যারালেলিজমটা কি, তোমার হচ্ছে আমরা যতদূর দেখেছি সেটা হলো টাস্ক প্যারালেলিজম। একটা টাস্ক প্যারালেলিজমের জন্য কিন্তু এটা ভালো নয়। হ্যাঁ, আবার হচ্ছে ইনস্ট্রাকশন লেভেল প্যারালেলিজম যেটা পড়েছি, হ্যাঁ সেটার জন্য এটা ভালো নয়। হ্যাঁ আচ্ছা, বোঝা গেছে এটা? বোঝা গেছে এটা? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখন পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন নেই। আচ্ছা, এটা এই যে সিম সিস্টেম বা সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা, এটা আসলে মেইনলি ব্যবহার করা হতো একসময় এটা সুপার কম্পিউটারে। হ্যাঁ, বেশ আগে এটা অবশ্য, এটা একসময় সুপার কম্পিউটারে ব্যবহার করা হতো, হ্যাঁ এই সিস্টেমটা। তারপরে আসে হলো তোমার ভেক্টর প্রসেসরে, ভেক্টর প্রসেসরে এটা তারপরে ব্যবহার করা হতো। হ্যাঁ, কিন্তু এখন বর্তমানে
ডেস্কটপ সিপিইউ বা জিপিইউ, মানে আমাদের যেটা হলো জিপিইউ ইউজ করি আমরা সেখানে, এবং ডেস্কটপ সিপিইউ এখানে এখন এটা ব্যবহার করা হয়। কারণ খেয়াল করো, তুমি যদি জিপিইউর কথা চিন্তা করো, জিপিইউতে তোমার একটা কোরের মধ্যে অনেকগুলি এএলইউ থাকে। তোমরা যদি এটা লক্ষ্য করে থাকো, হ্যাঁ, তাহলে বুঝবে একটা কোরে অনেকগুলি এএলইউ থাকে। হ্যাঁ, তোমরা বলতে পারো একটা কোরে কতগুলি এএলইউ থাকতে পারে? জানা আছে, আইডিয়া আছে কোনো তোমাদের জিপিইউতে? না স্যার। ধারণা আছে? না স্যার। আমাদের হ্যাঁ বলো বাবা। আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন ল্যাবের মধ্যে কোর আছে 2500-র উপরে প্রত্যেকটা জিপিইউতে, কিন্তু হ্যাঁ, কোরে আবার কতগুলা এলইউ এটার আইডিয়া। এএলইউ আছে। হ্যাঁ, যেমন আমি একটা কনফিগারেশন দেখেছিলাম যে 80টা এএলইউ থাকে। মানে একটা কোরের মধ্যে সাথে আবার 80টা এএলইউ থাকে। হ্যাঁ, তো এটা আমাদের আমাদের এই যে দেশে যেটা অ্যাভেলেবল ওইরকম ওইটার একটা মডেলে আমি দেখছিলাম। হ্যাঁ, তো ওর চাইতে তো ভালো কনফিগারেশন আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই তাহলে এএলইউ সংখ্যাটা আরো বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা একটু ভেক্টর প্রসেসর নিয়ে কথা বলবো। এক মিনিট। আচ্ছা, ভেক্টর প্রসেসরের ক্ষেত্রে তোমার হচ্ছে এই বিষয়, কয়েকটা বিষয় লক্ষ্য করার আছে। দেখো, সেটা হলো তুমি এইখানে আমরা বলতেছি যে operate on arrays or vectors of data, operate on arrays or vectors of data, while conventional CPU operate on individual data elements or scalars. হ্যাঁ, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। অপারেট অন অ্যারে অর ভেক্টর, ভেক্টর উপরে তোমার হচ্ছে অপারেশনটা হবে। যেখানে সিপিইউ তে কি হয়, সিপিইউ কি একটা ভেক্টর অপারেট করতে পারে সিপিইউ একই সাথে? লক্ষ্য করো, না স্যার, একটা সিঙ্গেল ডাটা হ্যান্ডেল করে। সিঙ্গেল ডাটা বা বলতে পারো ভেক্টরের একটা এলিমেন্ট সে প্রসেস করতে পারে। ভেক্টরে কি তোমার অনেকগুলি এলিমেন্ট একই সাথে প্রসেস করতে পারবে? না স্যার। সিপিইউ পাবে না। আচ্ছা, তাহলে এইখানে এই বিষয়টা খেয়াল রাখলে তোমার হচ্ছে ভেক্টরের যে অন্যান্য যে তোমার বৈশিষ্ট্যগুলি আছে, হ্যাঁ, সেইগুলি তোমার কাছে ক্লিয়ার হবে। প্রথমে এই বিষয়টা মনে রাখবা যে হচ্ছে ভেক্টর প্রসেসর হচ্ছে তোমার কাজ করবে ভেক্টরের উপরে, এবং ভেক্টরের এলিমেন্ট গুলি, হ্যাঁ, একই সাথে প্রসেস করবে ভেক্টর এলিমেন্ট গুলি। হ্যাঁ, এটা ডিপেন্ড করছে, ধরো ভেক্টরের সবগুলি এলিমেন্ট কি একসাথে প্রসেস করতে পারবে, এটা ডিপেন্ড করছে কতগুলি রেজিস্টার আছে সেটার উপরে ডিপেন্ড করছে। কারণ ভেক্টর যদি একটা ভেক্টর যদি সাইজ হয় 500 সাইজের একটা ভেক্টর হয়, হ্যাঁ, তাহলে তোমার একসাথে তো ওই 500 এলিমেন্টই প্রসেস করা যাবে না। হ্যাঁ, ভেক্টর অ্যাডিশন বলো বা মাল্টিপ্লিকেশন বলো, যাই বলো, ওটা কি একসাথে করা যাবে? করা যাবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিসের উপর নির্ভর করছে? সেক্ষেত্রে নির্ভর করছে লেন্থের উপরে, ভেক্টর যে রেজিস্টার সেটার উপরে নির্ভর করছে। সেটার যদি লেন্থ হয় ধরো, হ্যাঁ, মানে 64 সাইজের যদি হয়, তাহলে কি 64টা এলিমেন্ট একসাথে হবে ভেক্টরের। তাহলে আমার কাছে যদি 100 এলিমেন্টের একটা ভেক্টর থাকে, তাহলে আমি দুইবারে, মানে দুইবারে মানে কি, একটা একটা এক্সিকিউশন যখন হবে, একবার এক্সিকিউশন হলে 64টা হয়ে যাবে। তারপরে পরের ফেজেই বাকি যে কটা থাকলো, মানে 36টা থাকলো, সে 36টা হয়ে যাবে। আচ্ছা, তাহলে ভেক্টর প্রসেসরটা কাজ করবে এইভাবে। হ্যাঁ, আচ্ছা, এইটুকু কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, ভেক্টর রেজিস্টার যেটা আমাদের এই যে এই সাধারণ কম্পিউটারে যে রেজিস্টার আর ভেক্টর রেজিস্টার, সেটার মধ্যে কি একটু পার্থক্য তাহলে থাকা উচিত, নাকি একই রেজিস্টার হবে?
পার্থক্য থাকা উচিত অবশ্যই। পার্থক্য থাকা উচিত, অবশ্যই পার্থক্য আছে। আচ্ছা, তাহলে ভেক্টর রেজিস্টারটা কি করবে? হ্যাঁ, এটা হলো তোমার হচ্ছে এই যে capable of storing a vector of operands and operating simultaneously on their contents, a vector of operands। ঠিক আছে, এটা কিরকম হতে পারে? এটা এরকম হতে পারে যে হচ্ছে ধরো 4টা থেকে 128টা এলিমেন্ট, আমি যেটা বললাম একটু আগে যে 64 হতে পারে, হ্যাঁ 8টা হতে পারে, 16টা হতে পারে, এতগুলি হচ্ছে তোমার হচ্ছে এলিমেন্টস একসাথে স্টোর করা যাবে। এবং প্রতিটাই হতে পারে এরকম 64 বিটের, প্রতিটাই 64 বিটের। হ্যাঁ, তাহলে যদি হয় তোমার 4টা এলিমেন্ট, তাহলে 4টা এলিমেন্টের প্রতিটাই 64 বিটের হবে। ঠিক আছে, ফার্স্ট এলিমেন্ট 64 বিটের, সেকেন্ড এলিমেন্ট 64 বিটের, এরকম 4টাই। আবার যদি 8 এলিমেন্টের হয়, তাহলে 8টা এলিমেন্ট কিন্তু প্রতিটাই 64 বিটের। 16টা হলে 16টা এলিমেন্ট কিন্তু প্রতিটাই 64 বিটের। এইভাবে অপারেন্ডস গুলি স্টোর করা যাবে। ঠিক আছে, তাহলে এই যে তোমার হচ্ছে রেজিস্টারের যে লেন্থটা, এটা যদি হয় 64টা, তাহলে তুমি ভেক্টরের কয়টা এলিমেন্ট নিয়ে একসাথে কাজ করতে পারবে? 64টা। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, সজন তুমি বুঝতে পেরেছো? সজন বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, মেহেদি বুঝতে পেরেছো? জি স্যার। বুঝতে পেরেছি স্যার। স্যার আপনার মাইক মনে হয় সাইলেন্ট আছে। ওই যে ইয়ে, হ্যাঁ এবারে ক্লিয়ার হয়েছে? এবারে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, আমি বলছিলাম যে 500, যদি 500 সাইজের একটা ভেক্টর হয় আর তোমার কাছে রেজিস্টার আছে যেটা সাইজ হচ্ছে 64, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই 500 সাইজের যে ভেক্টর সেটাকে কিভাবে প্রসেস করা হবে? স্যার প্রথমে 64 ভাবে ডাটাগুলো নেওয়া হবে এইভাবে। হ্যাঁ, 64, তারপর আবার পরের বারে 64, তারপরে পরের বার 64, এইভাবে। তাহলে এট এ টাইম কয়টা করে এলিমেন্ট প্রসেস করবে? 64টা। বোঝা গেছে? আর এটা আমাদের সাধারণ সিপিইউ কি করতো বলতো? সাধারণ সিপিইউ একটা একটা করে নিত। একটা একটা করে, রাইট। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, হ্যাঁ এবার আসি ভেক্টরাইজড এন্ড পাইপলাইনড ফাংশনাল ইউনিট। হ্যাঁ, এটা হলো কি, the same operation is applied to each element in the vector, same operation। হ্যাঁ, তাহলে ওই যে যোগ করলে সবই যোগ অপারেশন, হ্যাঁ, আর গুণ করলে সবই গুণ, এরকম আর কি বিষয়টা। ঠিক আছে, এটা একটা হতে পারে কি, সেম অপারেশন ইজ অ্যাপ্লাইড টু ইচ এলিমেন্ট। হ্যাঁ, মানে একটা ভেক্টরের প্রতিটা এলিমেন্ট অথবা পেয়ার অফ এলিমেন্টস। তার মানে কি, যখন তুমি ভেক্টর যোগ করবে তখন কি দুটো ভেক্টর লাগবে না? তাহলে সেই ক্ষেত্রে পেয়ার অফ এলিমেন্টস আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হলো কি ভেক্টর ইনস্ট্রাকশনস। হ্যাঁ, ভেক্টর ইনস্ট্রাকশনসটা হলো তোমার এটা হলো সেই ইনস্ট্রাকশনস গুলিকে বলা হচ্ছে যেটা হলো ভেক্টরের উপরে অপারেট করবে। হ্যাঁ, এটা স্কেলারের উপরে নয়। হ্যাঁ, স্কেলারের উপরে হলে সেই ক্ষেত্রে যে ইনস্ট্রাকশন গুলি আমরা জানি, কিন্তু ভেক্টর ইনস্ট্রাকশনস গুলি হবে শুধু ভেক্টরের উপরে আমরা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, একটা এক্সাম্পল দেখো, তাহলে আমার মনে হয় যে ক্লিয়ার হবে। এই যে এর আগে যে একটা ইয়ে ছিল সেটাই আর কি দেখলেই হবে। এই যে এখানটায়
আচ্ছা, এখানে যদি ধরি চিন্তা করি যে তোমার হচ্ছে n সংখ্যক তোমার যদি এখানে রেজিস্টারের সাইজ যদি এনই হয়, রেজিস্টারের সাইজটা, তাহলে চিন্তা করো তো এই কাজটা কেমন ভাবে হবে? এই যে xi আর yi যোগ করার বিষয়টা কেমন হবে যদি রেজিস্টারের সাইজ এনই হয়? স্যার এটা একটা কন্ট্রোল বাসই হয়ে যাবে, মানে একটা একবার একই সময় জাস্ট একটা সাইকেলই হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ রাইট, এটা হলো সিঙ্গেল লোড, একটা সিঙ্গেল লোড সিঙ্গেল অ্যাড এবং সিঙ্গেল স্টোরের মাধ্যমেই হয়ে যাবে, তাই না? একটা সিঙ্গেল লোড, জি স্যার। তাই না? যদি তোমার হচ্ছে রেজিস্টারের সাইজ যদি এনই হয়, হ্যাঁ, আর যদি রেজিস্টারের সাইজ যদি এন না হয়, কম হয়, হ্যাঁ, তাহলে সেটা ব্লক আকারে হতে থাকবে। ব্লক আকারে হতে থাকবে মানে হলো এখানে যদি এন এর সাইজ যদি হয় 50 আর রেজিস্টারের সাইজ যদি তোমার হয় 8, তাহলে ওই 8টা করে হতে থাকবে, ব্লক আকারে হতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখানে কারো তোমার কনফিউশন আছে? আচ্ছা, কনফিউশন আছে কারো? না স্যার। আচ্ছা, তাহলে ভেক্টর রেজিস্টার গেল। আচ্ছা, তারপরে আসি ইন্টারলিভড মেমোরি, যেটা, হ্যাঁ, এখানে তোমার এই যে মেমোরি, খেয়াল করো, যদি আমার ভেক্টর রেজিস্টার যদি ভেক্টর হয়, ভেক্টর রেজিস্টার যদি হয়, হ্যাঁ, আর আমরা যদি এই যে আমাদের সাধারণ মেমোরি যদি সাধারণ হয়, তাহলে এই যে মেমোরি অ্যাক্সেস টাইমের যে বিষয়টা, সেখানে একটা ঝামেলা আছে। কিরকম দেখো, যখন তুমি এই ভেক্টরের একটা এলিমেন্ট তুমি অ্যাক্সেস করবে, তারপরে আরেকটা এলিমেন্ট অ্যাক্সেস করবে, তারপরে আরেকটা এলিমেন্ট অ্যাক্সেস করবে, তাহলে কি লোডিং এর যে টাইমটা, সেই লোডিং এর টাইমটা তোমার এই সাধারণ সিপিইউতে যেরকম এই ক্ষেত্রেও ওই একই থাকবে। কিন্তু তুমি যখন একটা ভেক্টরকে প্রসেস করবে, ভেক্টরকে প্রসেস করার সময় তুমি যদি ভেক্টরটাকে লোডিং এর টাইম এটাকে যদি তুমি কমিয়ে না নিয়ে আসো, তাহলে কি খুব লাভ হবে? না স্যার। তাহলে তো তাহলে একই সময় হ্যাঁ স্টোর টাইম লোড করার জন্য। হ্যাঁ, লোডিং এর যে টাইমটা সেটা হলো তোমার ওই আগের মতোই থাকলো, এবং সেই ক্ষেত্রে ওই এই যে তোমার মানে সবগুলি রেজিস্টার একই সাথে যে কাজ করা সেটা করতে পারবে না। পারবে কি? না স্যার। আচ্ছা, এটার কারণে দেখো, এটার কারণে ইন্টারলিভড মেমোরি, যেটা হলো বলতেছে মাল্টিপল ব্যাংকস অফ মেমোরি, হ্যাঁ, মাল্টিপল ব্যাংকস অফ মেমোরি, এটা which can be accessed more or less independently। হ্যাঁ, খেয়াল করো, ইন্ডিপেন্ডেন্টলি এটা আমরা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, কিরকম? distribute elements of a vector across multiple banks, so reduce or eliminate delay in loading or storing successive elements। হ্যাঁ, মানে বিষয়টা হলো এরকম যে ধরো তোমার যদি একটা ব্যাংক থাকে, মেমোরির একটা ব্যাংক থাকলো, এবং একটা ব্যাংকে তুমি যখন অ্যাক্সেস করছো, তখন তোমার আসলে এই একটা করে এলিমেন্টই একবার করে তুমি অ্যাক্সেস করতে পারবে। তার মানে একবার অ্যাক্সেস করলে ওটা শেষ হলো, আবার একটা অ্যাক্সেস করলে ওটা শেষ হলো, মানে একটার পর একটা ব্যাংকে যদি তুমি এট এ টাইম একবারই অ্যাক্সেস করতে পারো, হ্যাঁ, আর সেক্ষেত্রে তোমার যদি মাল্টিপল ব্যাংক থাকে, তাহলে কি মাল্টিপল ব্যাংককে তুমি কি একই সাথে অ্যাক্সেস করতে পারবে না? বোঝা গেছে কি আমার কথা? মাল্টিপল ব্যাংককে তুমি কি একই সাথে অ্যাক্সেস করতে পারবে না? পারবে, হ্যাঁ। আর মাল্টিপল ব্যাংকে যদি তোমার ভেক্টর এলিমেন্ট গুলি ডিস্ট্রিবিউট করা থাকে, তার মানে এরকম হলো যে ফার্স্ট ব্যাংকে তোমার একটা এলিমেন্ট, সেকেন্ড ব্যাংকে আরেকটা এলিমেন্ট, থার্ড ব্যাংকে আরেকটা এলিমেন্ট, ভেক্টরের এলিমেন্ট আছে। তাহলে কি সবগুলি এই তিনটা এলিমেন্টই তোমার মাল্টিপল ব্যাংকে একই সাথে অ্যাক্সেস করা যাবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে কি সময়টা কমে আসলো না?
সেটা হবে। স্যার আমরা যখন নিয়ে পড়ছিলাম তখন পড়ছিলাম যে অড আর ইভেন এই দুই ভাগে মেমোরি ব্যাংকে ভাগ করা হয়েছে। হ্যাঁ তাহলে এইখানে কি বোঝাচ্ছে যে এটা অনেকগুলা ব্যাংক থাকবে এরকম? হ্যাঁ ওয়ার্ড ইভেনও হতে পারে, ওইটা তো ওই যে লেভেল, ব্যাংকের লেভেল আর কি, বুঝছো? তুমি যেটা বলছো যে ধরো 0 1 2 3 4 5 এরকম তো। হ্যাঁ স্যার আমি বলতেছিলাম যে হচ্ছে আমরা যখন পড়ছিলাম মাইক্রোপ্রসেসর ওইখানে হ্যাঁ যেটা 8086 এ হচ্ছে দুই হ্যাঁ ভাগে ভাগ করা হয়েছিল মেমোরিকে, একটা হচ্ছে অড পজিশন আর হ্যাঁ একটা ইভেন। তো একটা একটা সিঙ্গেল ক্লক সাইকেলে অড পজিশন একটা আর তার পাশাপাশি হচ্ছে ইভেন পজিশন, এই দুইটা একসাথে ফেস করে যেত আর কি। না না না, ওইটা না, এটা ওইটা এটা বলতে 8 বিট আর 16 বিট ম্যানেজ করার জন্য আর কি করা হয়েছিল, কিন্তু এখানে তো আরো অ্যাডভান্স জিনিসপত্র সব। না না, এটা হলো ব্যাংক হিসেবে, মানে কি তোমার হচ্ছে পুরা মেমোরিটাকে ভাগ করে এমন হলো যে একটা ব্যাংকে ধরো আগে যদি একটা ব্যাংক চিন্তা করা হতো, এখন সেখানে 8টা ব্যাংক চিন্তা করো, 8টা ব্যাংকে প্রত্যেকটাকেই তুমি অ্যাক্সেস করার জন্য আলাদা আলাদা ভাবে, হ্যাঁ আলাদা আলাদা ভাবে ব্যবস্থা থাকবে প্রত্যেকটাকে অ্যাক্সেস করার জন্য, যাতে তোমার যদি একটা ভেক্টর থাকে, ভেক্টরের 8টা এলিমেন্ট যদি 8টা ব্যাংকে থাকে, 8টা ব্যাংকে থাকলে কি তুমি একই সাথে 8টা এলিমেন্টই তুমি অ্যাক্সেস করতে পারলে। বোঝা গেছে এটা আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ জি স্যার। 8টা এলিমেন্টই, তাহলে 8টা এলিমেন্ট তুমি একবারে অ্যাক্সেস করে পেয়ে গেলে, 8টা এলিমেন্ট নিয়ে কাজ করতে পারছো, তাহলে কি ওই রেজিস্টারে যখনই এই এলিমেন্টগুলি লোড করা হয়ে যাবে তখন কি একই সাথে কাজ 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 করতে পারবে। তারপর আবার 8টা এলিমেন্ট তুমি হলো 8টা ব্যাংক থেকে নিয়ে আসবে, আবার 8টা এলিমেন্ট কাজ করবে একই সাথে। যদি 8টা এলিমেন্টকে তুমি একসাথে না নিয়ে আসতে পারো, রেজিস্টারে যদি একসাথে রাখতে না পারো, তাহলে কি একসাথে কাজ কি হবে বলো? একসাথে কি কাজ না হবে স্যার, বাবা? না স্যার, তখন ওইটা তো সিপিইউ এর মতো সিঙ্গেল। ইয়েস, সিঙ্গেল ডাটা প্রসেসিং হয়ে গেল আর কি। আচ্ছা, আরেকটা হলো স্ট্রাইডেড মেমোরি অ্যাক্সেস এন্ড হার্ডওয়্যার স্ক্যাটার অর গ্যাদার। এটা হলো তোমার কিরকম বিষয়টা? হ্যাঁ আচ্ছা, এটা হলো এই যে ভেক্টর সিস্টেমগুলি বা ভেক্টর প্রসেসর গুলি, হ্যাঁ একটা স্পেশাল হার্ডওয়্যার প্রোভাইড করবে, যেটার জন্য এই 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 কাজটা হবে, একটা স্পেশাল হার্ডওয়্যার প্রোভাইড করবে। হ্যাঁ সেটা কিরকম? এটাকে বলে the program accesses elements of a vector located at fixed intervals. হ্যাঁ ফিক্সড ইন্টারভেলে, এই ফিক্সড ইন্টারভেলে এলিমেন্ট গুলি থাকবে এবং সেটাকে অ্যাক্সেস করা যাবে। সেটাকে বলতেছি স্ট্রাইডেড মেমোরি অ্যাক্সেস। আগেরটা ইন্টারলিভড মেমোরি, আর এটাকে স্ট্রাইডেড মেমোরি অ্যাক্সেস। এবং এটার জন্য, এই কাজটা করার জন্য একটা স্পেশাল হার্ডওয়্যার প্রোভাইড করা হবে। সেটা কিরকম? যেমন ধরো এই যে একটা ইন্টারভেল, মানে এটাকে বলা হয় যে ইন্টারভেলটার উপরে, ইন্টারভেল এমন যদি হয় যে 4টা এলিমেন্ট পর পর, একটা জিরোতে একটা এলিমেন্ট আছে, 5 একটা এলিমেন্ট আছে, 9 আছে, 13 আছে, তাহলে এটা ইন্টারভেল কত? এটা 4। হ্যাঁ তো ওখানে তাহলে বলা হবে যে 4 স্ট্রাইডেড মেমোরি অ্যাক্সেস, 4 স্ট্রাইডেড মেমোরি অ্যাক্সেস। ওটা যদি ইন্টারভেল হয় 8, জিরোতে একটা আছে, 9 একটা আছে, হ্যাঁ তারপর 17 আছে, তাহলে কি 8 স্ট্রাইডেড মেমোরি অ্যাক্সেস। তাহলে ইন্টারভেলটাই যেখানে আমি যেটা বলতেছিলাম, the program accesses elements of a vector located at fixed intervals, তাহলে ওই ভেক্টর এলিমেন্টস গুলি থাকবে ফিক্সড ইন্টারভেলে থাকবে, আর ওই ইন্টারভেলে আমরা হচ্ছে একই সাথে অ্যাক্সেস করে আমরা হলো একই সাথে ওই এলিমেন্ট গুলিকে নিয়ে নেব। মানে মোট কথা হলো যে একই সাথে এলিমেন্ট গুলি আমরা চাই, তার জন্য আমাদের মেমোরিকে কি করতে হবে? বোঝা গেছে আমার কথা? যেহেতু তুমি ভেক্টর প্রসেস করবে, সো ভেক্টরের এলিমেন্ট গুলি যদি তুমি একই সাথে মেমোরি থেকে না নিয়ে আসতে পারো, তাহলে তো একই সাথে তুমি প্রসেস করতে পারবে না। হ্যাঁ সো আমরা আগে যেরকম একটা একটা করে এলিমেন্ট মেমোরি থেকে নিয়ে আসতাম, নিয়ে এসে প্রসেস করতাম, সেটা যদি করতে চাই তাহলে আমাদের এই ভেক্টর যে প্রসেসরের যে তোমার মানে পারফরমেন্স, সেটা কি আগের মতো থাকবে? থাকবে না, মানে আগের সিস্টেমের মতো হয়ে যাবে আর কি। আচ্ছা, ক্লিয়ার হয়েছে বাবা? এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আরেকটা বিষয় তুমি তোমাদের বুঝতে হবে, খেয়াল করো যে এইখানে হ্যাঁ কম্পাইলারের কোনো ভূমিকা আছে কিনা। কম্পাইলার, ঠিক আছে,
কম্পাইলার এখানে কোনো ভূমিকা আছে কিনা। আচ্ছা, কম্পাইলার কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। ভেক্টরাইজিং কম্পাইলার, আমাদের এখন যে কম্পাইলারগুলি আমরা ব্যবহার করে থাকি এখন, হ্যাঁ, তো সেগুলি তোমার এই যে ভেক্টরাইজিং এর যে বিষয়গুলি সেইগুলি কি আছে? হ্যাঁ, সেগুলি কিন্তু বর্তমানে তোমরা যে কম্পাইলারগুলি ব্যবহার করো সবগুলিতে সেটা নাই কিন্তু। হ্যাঁ, যেমন তুমি যদি এই প্রোগ্রামিং কনস্ট্রাক্ট মানে এই প্যারালাল প্রসেসিং এর যদি স্পেসিফিক প্রোগ্রামিং কনস্ট্রাক্ট যদি ইউজ করো, তাহলে সেই যে কম্পাইলারগুলি এই প্রোগ্রামিং কনস্ট্রাক্ট গুলি ডিফাইন, হ্যাঁ, সেগুলি তারা পারবে, অর্থাৎ সেটা হলো ভেক্টরাইজিং কম্পাইলার। হ্যাঁ, যেমন ধরো সি শার্পে তুমি যদি প্রোগ্রাম লেখো এবং প্রোগ্রাম লেখার সময় যদি এই যে প্যারালাল প্রসেসিং এর যে প্রোগ্রামিং কনস্ট্রাক্ট গুলি আছে সেগুলি যদি তুমি ব্যবহার করে থাকো, তাহলে সি শার্প কিন্তু সেগুলি প্রসেস করতে পারবে এবং হলো তোমাকে এই প্যারালাল প্রসেসিং এর যে সুবিধাটা সেটা প্রোভাইড করবে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো ভেক্টরাইজিং কম্পাইলার। হ্যাঁ, এটা হলো কম্পাইলার যেটা করবে, একটা হচ্ছে ধরো পার্ট, সেটা হচ্ছে ভেক্টর প্রসেসিং করা যায় কিনা সেটা সে আইডেন্টিফাই করবে, একটা কোডের একটা পার্ট। ঠিক আছে, যেমন একটু আগে দেখালাম একটা ফর লুপের মধ্যে তোমার হচ্ছে ফর লুপ যেটা 0 থেকে n পর্যন্ত চলছে এবং সেখানে দুটা ভেক্টর যোগ করছি xi এবং yi। হ্যাঁ, তাহলে কি এই পার্টটুকু তোমার ভেক্টর প্রসেসরে আমরা হচ্ছে প্রসেস করতে পারবো, কম্পাইলার এটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। তাই পারবে না বাবা? হ্যাঁ, বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে? এটা একটা সিম্পল একটা লুপ, তাই না, যেখানে xi আর yi যোগ করে xi এ রাখা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হলো তোমার, হ্যাঁ, ভেক্টর প্রসেসর এটা হলো প্রসেস করতে পারবে। হ্যাঁ, এবং এটাকে কম্পাইলার আইডেন্টিফাই করতে পারবে যে এটা একটা সিম্পল লুপ একটা, এবং এটা হচ্ছে তোমার এই ভেক্টর যোগের কাজ করা হয়েছে। আচ্ছা, এখন কথা হলো তোমার সব লুপই কি এরকম সিম্পল হবে? সব লুপই তো এরকম সিম্পল হবে না। হ্যাঁ, যে লুপটা এরকম সিম্পল হবে না সেই ক্ষেত্রে ভেক্টর এই তোমার কম্পাইলার কি করবে? আচ্ছা, তোমার ভেক্টরাইজিং কম্পাইলার যেটা করবে, অর্থাৎ যে কম্পাইলারগুলিতে এই ভেক্টরাইজিং ফ্যাসিলিটি আছে, সেই কম্পাইলার করবে কি, কম্পাইলার একটা মেসেজ তোমাকে দিবে যে এটা এই কারণে এইটাকে, হ্যাঁ, স্পেসিফিক এই কারণে এটা হচ্ছে আমাদের ভেক্টর প্রসেসর দিয়ে এটার এক্সিকিউশন সম্ভব না। তখন তুমি সেই কারণটা পড়ে বা সেই কারণটা জেনে তুমি সেই অনুযায়ী কোডটা মডিফাই করে তুমি সেটা হলো এই ভেক্টর প্রসেসরের উপযোগী করে তুলতে পারো। এটা একটা অপশন থাকে। হ্যাঁ, বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, তার মানে তুমি প্রোগ্রামার, তোমাকে, হ্যাঁ, কোডটা হচ্ছে, হ্যাঁ, মানে পুনরায় লিখার বা ইভ্যালুয়েট করার একটা সুযোগ তোমাকে দেবে। আচ্ছা, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে যে তোমার হচ্ছে সব কোড সেগমেন্টই এই যে ভেক্টর প্রসেসরের মাধ্যমে প্রসেস করা যাবে না? এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আচ্ছা, কোন প্রশ্ন আছে এখন পর্যন্ত যতটুকু বললাম আমি তোমাদের? কারো কোনো প্রশ্ন আছে কি বাবা? আছে কারো? না মনে হয় স্যার।
আচ্ছা, এইখানে যে আমাদের সঞ্জিদা আছে, সঞ্জিদা কোনো প্রশ্ন আছে বাবা তোমার? সঞ্জিদা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছে না। স্যার ওর মাইকের মনে হয় কিছু একটা সমস্যা আছে, লাস্ট একদিন মেসেজ দিয়ে বলছিল আমাদের কাছে। আচ্ছা 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 আমি শিওর না যে সমস্যা এখন আছে নাকি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আচ্ছা, এরপরের স্লাইডে আমাদের আছে হচ্ছে, হ্যাঁ এটা আরেকটা ভেক্টর প্রসেসরের সমস্যা, যেটা ইরেগুলার ডাটা স্ট্রাকচার। হ্যাঁ, এটা হচ্ছে হ্যান্ডেল করতে পারবে না, ইরেগুলার ডাটা স্ট্রাকচার এটা হ্যান্ডেল করা সম্ভব না। হ্যাঁ, আরেকটা হলো কি ভেরি ভেরি ফাইনাইট লিমিট টু দেয়ার অ্যাবিলিটি টু হ্যান্ডেল এভার লার্জার প্রবলেমস। হ্যাঁ, এটা তো বুঝতেই পারছো, এটা তো ডিপেন্ড করতেছে রেজিস্টার সাইজের উপরে ডিপেন্ড করছে। সো এটা হচ্ছে সাইজ অনুযায়ী এটার কাজ হবে আর কি। আচ্ছা, এটা একটা এরা ইরেগুলার ডাটা স্ট্রাকচার হ্যান্ডেল করতে পারবে না কেন? ইরেগুলার ডাটা স্ট্রাকচারটা হ্যান্ডেল করতে পারবে না, এই কারণেই পারবে না। তুমি খেয়াল করো, হ্যাঁ, যে তোমার হচ্ছে এই যে রেজিস্টার যেটা থাকবে, ঠিক আছে, সেখানে একটা ইনস্ট্রাকশনই যদি যায়, এখন ইরেগুলার ডাটা স্ট্রাকচার হলে একটা ইনস্ট্রাকশন নিয়ে যদি তোমার ডাটা, হ্যাঁ, প্রতিটা ডাটাই যদি একই ইনস্ট্রাকশনের মানে অ্যাপ্লাই করতে না পারো, তাহলে তো এই এনভায়রনমেন্টে কাজ হবে না আসলে। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পারছি। হ্যাঁ, যেমন যেমন এখানে ভেক্টর দেখলে, ভেক্টরে কি ভেক্টর এলিমেন্ট গুলি সবই তো একই, আর ইরেগুলার ডাটা স্ট্রাকচারে কি সেটা হবে? সেটা তো হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আসি হলো, আচ্ছা এখন হলো জিপিইউ। আচ্ছা, আজকে কি জিপিইউ শুরু করব? শুভ, নাদিম, হ্যালো, সমস্যা নাই, তবে হ্যালো, আজকে লোকজন বলো। নাদিম স্যার শুরু করলে সমস্যা নাই, তবে হচ্ছে লোকজন তো আজকে কম আছে, এখন কি করবেন? হ্যাঁ বলো, তোমরাই বলো। স্যার এটা নেক্সট ক্লাসে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। গ্রাফিক্স এই জিপিইউর আর্কিটেকচারটা একটু ভালো করে তোমাদের বোঝা উচিত, কারণ জিপিইউটা এখন তো ব্যাপকভাবে ব্যবহার হয়। জিপিইউর আর্কিটেকচারটা ধারণা থাকলে তোমাদের প্রোগ্রামিং এ সুবিধা হবে আর কি। হ্যাঁ, স্যার আগের পেজটাতে কি ছিল? আগের স্লাইডটাতে আগেরটা ওই যে ভেক্টর প্রসেসর এটাই ছিল আর কি। আচ্ছা, না ফর্মস আমি বসার পর দেখিনি হ্যাঁ, আর কি। এরপরে আসছি জিপিইউ, যদিও এখানে খুব বেশি আলোচনা করা হয়নি। আমরা পরবর্তী গিয়ে তোমার হচ্ছে ওই যে একটা পার্ট আছে ম্যাসিভ প্যারালাল প্রসেসিং, যেটা ওইখানটায় জিপিইউর আর্কিটেকচার নিয়ে আমরা বিস্তারিত পড়বো ওইখানটায়। হ্যাঁ, আরো কিছু পড়তে হবে ওইখানে। এখানে সংক্ষেপে আমরা একটু দেখে নেব। হ্যাঁ, যেহেতু এই মানে ভেক্টর প্রসেসরের সাথে একটা সম্পর্ক আছে এখানে, বা এই যে যেটা সিমড সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা, এই ক্যাটাগরিতে পড়বে জিপিইউ, তো জিপিইউটা এই ক্যাটাগরিতে পড়বে আর কি। যেহেতু এই ক্যাটাগরিতে পড়ছে, সেই কি কারণে পড়ছে, জিপিইউটা এই ক্যাটাগরিতে কি কারণে পড়ছে, সেটার জন্য আসলে আমি এখানে জিপিইউটা একটু দেখাবো। কেন বলতেছি যে এই সিম সিস্টেমটা হচ্ছে এই যে জিপিইউ আর কি ফলো করে, তো এটা কেন বলতেছি, এটার ব্যাখ্যাটা দেওয়ার জন্য এখানে একটু আমাদের জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আর নেক্সট দিনে দেখাবো। হ্যাঁ, আজকে আমিও বেশ ক্লান্ত, সকালবেলা থেকেই এই কাজ করতেছি। তো একটু দেখো তো তোমাদের যারা বন্ধুরা আছে, যাদের পক্ষে সম্ভব, একটু কথা বলে দেখো তো, যদি ওরা আর কি আসে, হ্যাঁ, তাহলে আর কি ভালোই হয়। হ্যাঁ, সংখ্যায় তো আজকে অনেক কমে গেছি আমরা, তাই না বাবা? তো তোমরা একটু কথা বলো। হ্যাঁ স্যার আমাদের ক্লাস টাইমটা আরেকটু আগায় না যায় না, মানে 3টা অথবা 2:30টার দিকে? 3টা 2:30? জি স্যার। 2:30টার দিকে এই যে মঙ্গল, জি স্যার।
মঙ্গলবারে আমার একটা সকালে ক্লাস থাকে, তো এই কারণেই আসলে এইটা একটু পিছাই দিয়েছি। তোমার মানে 4টায় কি খুব সমস্যা হবে তোমার? অনেক দিন